নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমরা সকলেই জানি যে ওয়াকফ বিল 2025 সংসদের উভয় সভায় সংখ্যাধিক্য ভোটে পাশ হয়ে গেছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সেটি আইনে পরিণত হয়েছে। সংসদে ওয়াকফ বিল নিয়ে দীর্ঘ 17 ঘন্টা ধরে উত্তপ্ত আলোচনা হয়। কোনো সরকারের আমলে কোনো বিল নিয়ে এত দীর্ঘ সময় ধরে আলোচনা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি চেয়েছিলেন সরকারি পক্ষ বা বিরোধী পক্ষ সকলেই যেন আলোচনায় অংশগ্রহণ করে। বিশেষ করে বিরোধী পক্ষ যেন বলতে সুযোগ না পান যে আমরা আলোচনার সুযোগ পাইনি। সংসদে এই বিলের পক্ষে বিপক্ষে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। তারপরেও কেউ বা কোনো রাজনৈতিক দল বলছে এই আইন আমরা মানি না, এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী কথা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তৃণমূল সাংসদ মহামৈত্র ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তা তিনি করতেই পারেন। সুপ্রিম কোর্ট আরও চুলচেরা বিশ্লেষণ হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়াকফ বিল আইন হয়েই থাকবে। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্য সরকার বলেছে যে এই বিল তাদের রাজ্যে প্রয়োগ হতে দেবে না। এটা আইনের ব্যাপার, এ সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না। যেহেতু এই মামলাটি সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বিচার বিশ্লেষণ করে দেখুক রাজ্য সরকারগুলি এই আইন মানা উচিত কিনা। ওয়াকফ বিল কী এবং কেন কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল 2025 নিয়ে আসলো? আমাদের হিন্দুদের দেবোত্তর সম্পত্তির মতো মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন পুণ্যকর্মের জন্য দান করা সম্পত্তি হলো ওয়াকফ সম্পত্তি। এখানে মসজিদ হতে পারে, কবরখানা হতে পারে, কিন্তু এই সম্পত্তি কিছু মুসলিম টাউট বাটপার নেতারা বেনামে দখল করে রেখেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে গোয়েন্দা রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে গেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূলের 4 জন মুসলিম নেতা বিশাল পরিমাণ ওয়াকফ প্রপার্টি জবরদখল করে রেখেছে। 1. নাসিরুদ্দিন আহমেদ, তৃণমূলের কালীগঞ্জের বিধায়ক, নদিয়া জেলার। তিনি কৃষ্ণনগর ওয়াকফ বোর্ডের 24,000 স্কোয়ার ফিট জায়গা জবরদখল করে ফ্ল্যাট বানিয়েছেন। 2. নাদিমুল হক, তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তিনি 8/10 তালবাগান রোডের ওয়াকফ বোর্ডের 22 কাঠা জমি জবরদখল করে রেখেছে। 3. জনাব ফিরহাদ হাকিম, তিনি আলিপুর জহুরা বিবি ওয়াকফ বোর্ডের 35 বিঘা জমির ভিতর 5 বিঘার বেশি জমি জবরদখল করে রেখেছে। সেখানে তিনি মার্বেল পাথরের শোরুম খুলেছেন। 4. শাম্মী জাহান বেগম, কলকাতা পুরসভার 64 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি হাজার রোডে টিপু সুলতান মসজিদের ওয়াকফ সম্পত্তি জোরপূর্বক জবরদখল করে রেখেছেন। ওয়াকফ ডিসপুটেড সম্পত্তি সবচেয়ে বেশি আছে উত্তরপ্রদেশে, তারপরে স্থান পশ্চিমবঙ্গ। এমন অনেক ওয়াকফ সম্পত্তি আছে যার কোনো বৈধ কাগজপত্র নেই। বৈধ কাগজপত্রহীন ওয়াকফ সম্পত্তি সরকার দখল করে নেবে। ওয়াকফ প্রপার্টি নিয়ে তৃণমূল নেতাদের অবস্থান জানা যাচ্ছে। তৃণমূলের মন্ত্রী ও মেয়র জনাব ফিরহাদ হাকিম সাহেব বলেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কে ষড়যন্ত্র করেছে? আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তবে চিন্তা কি? হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে দেখান, তাহলেই তো ঝামেলা মিটে যায় এবং বিরোধীদের মুখে ঝামা ঘষে দেওয়া যেতে পারে। তা না করে গরিব মুসলমানদের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদেরকে খেপিয়ে তুলছেন কেন? কী ধরনের অজ্ঞতা একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন সম্মানিত দর্শক। কোচবিহারের চিলাখানা একটি মসজিদ থেকে ঘোষণা করা হয়েছে যে কেন্দ্রীয় মোদী সরকার নাকি মুসলিমদের সব মসজিদ গোরস্থান দখল করে নেবে। এই সমস্ত ভাওতা প্রচারের দ্বারা মুসলিমদের উত্তেজিত করা হচ্ছে। ওয়াকফ প্রপার্টি দেখভালের জন্য ইংরেজ আমলে 1913 সালে একটি বিধিবদ্ধ বোর্ড গঠন করা হয়।
1954 সালে পণ্ডিত জওহরলাল নেহরু ওই বিধিবদ্ধ বোর্ডকে প্রভূত ক্ষমতা দিয়ে সংশোধন করেন। 1995 ও 2013 সালে ওই বোর্ডকে আরও সংশোধন করে ঢালাও ক্ষমতা দেওয়া হয়। কী ধরনের ক্ষমতা, কিছু উদাহরণ দিলেই সম্মানিত দর্শক আপনারা বুঝতে পারবেন। আইনত ওয়াকফ প্রপার্টির উপর কেউ হস্তক্ষেপ করতে পারবে না, সরকারও পারবে না। দেশের উন্নয়নমূলক কাজের জন্যও ওয়াকফ প্রপার্টিতে হাত দেওয়া যাবে না। কলকাতা বিমানবন্দরে রানওয়ে একটি মসজিদের জন্য সম্প্রসারণ করা যাচ্ছে না। তামিলনাড়ুর একটি গ্রামে 1500 বছর আগের একটি মন্দির ছিল, মুসলিমরা দাবি করলো সেটা ওয়াকফ প্রপার্টি। ফলে হিন্দুরা ওই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়, কারণ কোনো কোর্টেই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে মামলা করা যাবে না, যেতে হবে ওয়াকফ ট্রাইব্যুনালে। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি সঠিকই বলেছেন, কোথাও যদি 5 জন একসাথে নামাজ পড়ে সেটা ওয়াকফ প্রপার্টি হয়ে যায়। এই হিসাবে তাজমহল কলকাতার মহাকরণ, নবান্ন ওয়াকফ প্রপার্টি, সমগ্র ভারতটাই ওয়াকফ প্রপার্টি। ওয়াকফ প্রপার্টি নিয়ে কী ধরনের 2 নম্বরই কাজ হয় তা বলছি। ব্যাঙ্গালোরের ওয়াকফ প্রপার্টির উপর গড়ে ওঠা একটি ফ্ল্যাটের ভাড়া 25,000 টাকা, কিন্তু বাস্তবে দেখানো হয় ভাড়া 2,000 টাকা। ফলে 23,000 টাকা যিনি ওয়াকফ প্রপার্টির দেখভাল করেন তিনি গায়েব করে দেন। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ভারতে ওয়াকফ প্রপার্টি থেকে মাসে আয় আসার কথা 12,000 কোটি টাকা, সেখানে দেখানো হয় মাত্র 150 কোটি টাকা। বাকি টাকা মাঝখান থেকে ফিরহাদ হাকিমের মতো বাটপাররা খেয়ে নেয়। ওয়াকফ বিল 2025-এর জন্য মাঝখানে সুবিধাভোগী টাউট বাটপার মুসলিম নেতাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্যই মুসলিম নেতাদের এত গাত্রদাহ। এই টাকা মুসলিম সমাজের গরিবদের জন্য ব্যয় করা হবে। আইনে সে ধরনের সংস্থান রাখা হয়েছে। এই জন্যই কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনের পরিবর্তন আনতে চান এবং ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করে ধর্মনিরপেক্ষ চরিত্র দিতে চান। ওয়াকফ প্রপার্টি নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে আপনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবেন না, যেতে হবে ওয়াকফ ট্রাইব্যুনালে। সেখানে বিচারক হিসেবে যারা বসে আছে তারা ওই বোর্ডের সদস্য, সুতরাং বিচার কী পাবেন তা বলাই বাহুল্য। পুরুষতান্ত্রিক মুসলিম সমাজে মহিলাদের কোনো সম্মান ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ওয়াকফ বোর্ডে 2 জন মুসলিম মহিলা সদস্য অন্তর্ভুক্ত করে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন করতে চান। পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সহ মুসলিম প্রধান দেশগুলোতে ওয়াকফ প্রপার্টির উপর সরকারের নিয়ন্ত্রণ আছে, যেটা নিয়ে কোনো প্রশ্ন হয় না। পৃথিবীর 56টি মুসলিম দেশ থাকতে কেন তবলিগ জামাতের হেড অফিস দিল্লিতে? মুসলিম সমাজ এর উত্তর দিন। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়ার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। প্রায় প্রত্যেকটি পরিবার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে চাকরি বাতিলে অ্যাফেক্টেড। মমতা ব্যানার্জি ভেবেছেন চিটফান্ড দুর্নীতির মতো শিক্ষকের চাকরি বিক্রি দুর্নীতি ধামাচাপা দিবেন। এই দিক থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য মমতা ব্যানার্জি ওয়াকফ বিলের বিরুদ্ধে মুসলিম জনতাকে খেপিয়ে তুলে জঙ্গি আন্দোলনে সরাসরি মদত দিচ্ছেন, যা আমরা মুর্শিদাবাদে জঙ্গিপুরেই দেখেছি। মুর্শিদাবাদের এক বিস্তীর্ণ অঞ্চল মুসলিমদের তাণ্ডবে জ্বলছে, সেখানে বেছে বেছে হিন্দুদের বাড়ি লুটপাট করা হচ্ছে। সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আবার দেখুন, কসবায় ডিআই অফিসের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের নির্মমভাবে পিটিয়েছে পুলিশ। সাধারণ জনগণের ক্ষেত্রে পুলিশের এক ধরনের ব্যবহার, অন্যদিকে মুসলিমদের ক্ষেত্রে পুলিশের অন্য ধরনের ব্যবহার। এর জন্যে মমতা ব্যানার্জির সরকারকে বলা হয় মুসলিম তোষণকারী সরকার। মুসলিম তোষণে মমতা ব্যানার্জি সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে। হিন্দুদের এর শেষ দেখা দরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য। এটা কি মমতা ব্যানার্জি সরকারের ব্যর্থতা নয়?
মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করেছেন 30% মুসলিম ভোটের আশায়। দিল্লি, বিহার, অসম মুসলিম ভোট ব্যাংক বিজেপি ছিন্নভিন্ন করে দিয়েছে। হিন্দুরা যত ঐক্যবদ্ধ হবে, মুসলিম ভোট ব্যাংক তত ছিন্ন বিচ্ছিন্ন হবে। 26 নির্বাচনে মমতার পরাজয় ঘটবেই। তাই মমতা শেষ কামড় দিয়ে পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িঘর ছেড়ে মালদার একটি স্কুলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। হিন্দু মহিলাদের উপর চরম নির্যাতন চালাচ্ছে মুসলিমরা, যা সংবাদ মাধ্যমে সেভাবে প্রকাশ পাচ্ছে না। গণতান্ত্রিক পথে আন্দোলন না করে আন্দোলন হিংসাত্মক ও সাম্প্রদায়িক রূপ পাচ্ছে কেন? মুসলিম বুদ্ধিজীবী সমাজ এর জবাব দিন। আপনারা বাংলাদেশি দুষ্কৃতীদের উপর দোষ চাপাচ্ছেন। এই দুষ্কৃতীদের কে ডেকে নিয়ে আসছে? কারা শেল্টার দিচ্ছে? শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের বর্তমান বংশধর শ্রীমতী সুলতানা বেগম বলেছেন, ওয়াকফ প্রপার্টি গরিব মুসলমানদের জন্য কোনো কাজেই আসেনি। সব বড় লোক মুসলিম নেতারা জবরদখল করে ভোগ করছে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।